অয়নের কথা শুনে শ্রীমন্তী আশ্চর্য হয়ে গেল। বিষয়টা একেবারেই অসম্ভব লাগলো ওর। সুবীর মল্লিক ভেবেচিন্তেই প্রতিটা ডিসিশন নিতেন, আর সেটা বদলানোকে উনি দুর্বলতা মনে করতেন। শ্রীমন্তী ভালো করেই নিজের দাদুকে চিনত, তবুও ও অয়নের কথাটা বিশ্বাস করতে চাইছিল। সিগন্যাল গ্রিন হলে অয়ন বাইক স্টার্ট করল। তারপর ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে এক নামি দামি বাড়ির প্রাইভেট রুমে এসে সূর্য দরজা ধাক্কা দিল। দরজা খুলতেই একটা গলা পেল ও। মিস্টার মল্লিক, আপনি এখানে? এ কথার উত্তরে সূর্য বলল, আমি ভিকি ভাইয়ের সাথে দেখা করতে চাই, একটা নতুন মিশন আছে। এরপর সূর্য রুমের ভেতরে এসে বসতেই একটা পেশিবহুল লোক এসে ওর হাতে একটা বিয়ারের গ্লাস ধরিয়ে দিয়ে বলল, আপনি একটু ওয়েট করুন, ভাই এখনই আসছে। সূর্য চুপচাপ বসে বিয়ারের গ্লাসে চুমুক দিল। এখনও ওর অয়নের মারা চটটা মনে পড়ছিল। ও গ্লাসটা টেবিলে রেখে বলল, অয়ন, তোর কাউন্টডাউন শুরু। আমার ইনসাল্টের বদলা আমি তোর বউয়ের কাছ থেকে নেব। ঠিক তখনই বাউন্সার মার্কা দেখতে একটা লোক এসে ওর সামনে বসল। লোকটার ভয়ঙ্কর কঠিন মুখটা দেখে সূর্য আচমকা বিষম খেয়ে কাশতে শুরু করে দিল। এই লোকটাই স্বয়ং ভিকি ভাই, যার সাথে দেখা করতে সূর্য এসেছিল। ভিকি ভাইয়ের চুল ছোট করে ছাঁটা, চোখ জোড়া লাল, আর বাঁ গালে গভীর কাটা দাগ ছিল। এই চেহারা দেখে যে কেউ ভিকি ভাইকে ভয় পেতে বাধ্য। সূর্যকে কাশতে দেখে ভিকি ভাই হাসতে হাসতে বলল, মল্লিক বাবু, হঠাৎ এখানে? কোনো কাজ ছিল নাকি? ভিকির কথা শুনে সূর্য একটা চালু হাসি হেসে বলল, আরে ভিকি ভাই, এমন করে কেন বলছেন? কোনো কাজ ছাড়া আমি কি এমনি দেখা করতে আসতে পারি না? সূর্য যখন ভিকি ভাইকে তোয়াজ করতে ব্যস্ত, তখনই পেছন থেকে একটা মেয়ে এসে ভিকির পাশে বসল। মেয়েটা একটা সিগারেট ধরিয়ে ভিকি ভাইয়ের হাতে দিল। ভিকি ভাই সিগারেটটা হাতে নিয়ে হালকা ধোঁয়া টেনে বলল, এত তেল মারার কোনো দরকার নেই মল্লিক সাহেব। তুমি ভালো করে জানো যে ডিলটা যদি আমার পোষায় তবে কাজটায় আমি না বলবো না। এখন বলো, কি সমস্যা নিয়ে তুমি আমার কাছে এসেছো? ভিকি ভাই ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলতো। এমনিতে সকলে তাকে এই বিশাল বারের মালিক হিসেবে চিনলেও আসলে সে ছিল একজন বড় মাপের গুন্ডা মাফিয়া, যার সাথে শহরের সব বড় ব্যবসায়ীদের ওঠা বসা ছিল। সূর্য আর ইনিয়ে বিনিয়ে না বলে সোজা পয়েন্টে এলো। ভাই, আপনি তো আমাকে খুব ভালো করে চেনেন, তাই আমিও আর টাইম নষ্ট না করে সোজাসুজি বলি। আমার এক কাজিন ছিল না, যার ব্যাপারে আপনি একটু ইন্টারেস্টেড ছিলেন? হঠাৎই অলসভাবে বসে থাকা ভিকি ভাই সোজা হয়ে বসল। নিজের হাতে ধরে থাকা সিগারেটটাকে ছুঁড়ে ফেলে চকচকে চোখে ও তাকালো সূর্যের দিকে। তারপর নিজের বাঁ হাতের বাঘ আঁকা ট্যাটুটায় আলতো করে হাত বোলাতে বোলাতে বলল, তোমার কাজিন মানে শ্রীমন্তী? সূর্য হ্যাঁ সূচক মাথা নাড়ল। ভিকি কর্কশ কণ্ঠে বলল, 3 বছর আগে ওর বিয়ে হয়ে গেছিল না? ও কি আবারও তোমাকে বিরক্ত করছে? সূর্য বলল, ভাই আপনি তো জানেন আমরা সানরাইজ টাওয়ারের সাথে একটা প্রজেক্ট করা শুরু করেছি। এখন কাউকে তো প্রজেক্টটা লিড করতে হবে। এই নিয়েই আমার আর শ্রীমন্তীর ঝামেলা চলছে, যে কারণে আমার রাতের ঘুম উড়ে গেছে। সূর্যর কথা শুনে ভিকি ভাই সোফায় নড়ে চড়ে বসে বলল, তা তুমি কি শ্রীমন্তীকে খুন করাতে চাইছো? ভিকির প্রশ্নটা শুনে সূর্য প্যানিক করতে শুরু করলো। সে অস্থির হয়ে বলল, ভাই আপনি কি ঠাট্টা করছেন? আমি কেন শ্রীমন্তীকে খুন করাতে চাইব? ও তো আমার কাজিন। তোমরা সানরাইজ টাওয়ারের সাথে কাজ করছো শুনলাম। রায়চৌধুরী গ্রুপ ওই কোম্পানিতে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে। তার মানে তোমাদের এই প্রজেক্টের ভ্যালু তো বিরাট। তা তোমার কাজটা করতে আমি 10 লাখ নেব। ভিকি ভাইয়ের চোখ লোভে চকচক করে উঠল। সূর্য মনে মনে ভাবল, কি রায়চৌধুরী গ্রুপ? তাই বলি, এত বড় ইনভেস্টমেন্ট একসঙ্গে আর কোন কোম্পানি করতে পারে? রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ তো অসম্ভব প্রভাবশালী আর ধনী পরিবার। দেশে, এমনকি দেশের বাইরেও প্রচুর পরিচিতি ওদের। না, এবার তো যেভাবেই হোক শ্রীমন্তীকে এই প্রজেক্টটার থেকে সরাতেই হবে। সূর্য মন ঠিক করে নিয়ে ভিকি ভাইকে বলল, ঠিক আছে, আমি 10 লাখেই ডিল ফাইনাল করলাম। সূর্যর কথায় ভিকি ভাই হেসে উঠে বলল, আরে মল্লিক সাহেব, আমাকে কি তোমার ভিকিরি মনে হয়? আমি তো এমনি আর কি মারছিলাম। আচ্ছা এখন বলো, শ্রীমন্তীর ঝামেলাটা কিভাবে মেটাতে চাও? সূর্য কিছু একটা ভেবে একটা বাঁকা হাসি নিয়ে ভিকি ভাইকে বলল, ভিকি ভাই, এটা নিয়ে আমি কিছু বলবো না। আপনি আপনার মতো করেই মেটান, আমার কিছুতেই কোনো আপত্তি নেই। চোখের সন্দেহ নিয়ে ওর দিকে তাকিয়ে ভিকি ভাই বলল, কি বলতে চাইছো আমার মতো করে? মানে আমি শ্রীমন্তীর সাথে? সূর্য জবাবে ফুল কনফিডেন্সের সাথে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ও বলল, হ্যাঁ ভাই, আমি জানি শ্রীমন্তীর ওপর বরাবরই আপনার একটা টান রয়েছে, আর এই কাজটা করলে আপনার আমার দুজনেরই লাভ আছে। আমি শুধু চাই একটা ভিডিও শ্যুট করে রাখা হোক, যাতে ভবিষ্যতে শ্রীমন্তী মুখ খুলতে না পারে। সূর্যর প্রতিটা কথায় শয়তানি ফুটে উঠছিল। শুনে ভিকি ভাইও দারুণ এক্সাইটেড হয়ে পড়ল। কিন্তু সে আবারও সূর্যকে জিজ্ঞেস করে, কিন্তু মল্লিক সাহেব, কোনো ঝামেলা হবে না তো? ভিকি ভাই দুনিয়ায় কারোকেই ভয় পেত না, কিন্তু সে কোনোভাবে ফেঁসে যেতে চাইছিল না। যদিও মল্লিক ফ্যামিলি তেমন পাওয়ারফুল নয়, তাও তাদের সাথে বড় বড় সরকারি অফিসারদের উঠা বসা ছিল। ভিকি ভাই কোনো বেমক্কা ঝামেলায় ফেঁসে যেতে নারাজ ছিল।
কিন্তু সূর্য ভিকি ভাইকে আশ্বস্ত করে বলে, না ভিকি ভাই, কোনো সমস্যা হবে না, আপনাকে এত টেনশন নিতে হবে না। আমি ফ্রান্স থেকে একটা স্পেশাল ড্রিঙ্ক আনিয়েছি, যেটা খেলে শ্রীমন্তী নিজেই আপনার কাছে ছুটে আসবে। শ্রীমন্তীর নিজের ভাইয়ের থেকে উস্কানি পেয়ে ভিকি ভাইয়ের আর ভয় ডর রইল না। ও খোশ মেজাজে বলল, আমার তো এই ডিলটা দারুণ ইন্টারেস্টিং লাগছে, কিন্তু এসবের মাঝে আবার শ্রীমন্তের হাজবেন্ড চলে আসবে না তো? অয়নের কি আদৌ এত ক্ষমতা? সূর্যর চোখে অয়ন মল্লিক পরিবারের পোষা কুকুর ছাড়া আর কিছুই ছিল না, যাকে যখন তখন ধমকে থামিয়ে রাখা যেত। আবার মন চাইলে ওকে উস্কিয়ে মজা নেওয়াও চলত। তাছাড়া সূর্য তো অয়নের কাছ থেকেও বদলা নিতে চাইছিল। কিছু একটা ভেবে ও বলল, আরে ভিকি ভাই, আপনি এত ক্ষমতাশালী হয়ে ওই অয়নের মতো একটা সাধারণ ছেলেকে ভয় পাচ্ছেন? ওকে জব্দ করা আপনার কাছে কি এমন ব্যাপার? অয়ন যদি আপনার রাস্তায় আসে তো ওকে একটু রগড়ে দেবেন, তাহলেই কেল্লা ফতে। সূর্যর কথা শুনে ভিকি অট্ট হাসিতে ফেটে পড়ল। সূর্য ওর প্রাইভেট রুম থেকে বেরিয়ে এসে শ্রীমন্তীকে ফোন করল। কিছুক্ষণ রিং হওয়ার পর শ্রীমন্তী ফোনটা ধরতেই সূর্য সোজা পয়েন্টে চলে এলো। শোন, অয়নের খুব বিপদ, যদি অয়নের প্রাণ বাঁচাতে চাস তাহলে সোজা প্লাজা বারে চলে আয় এক্ষুনি। সূর্য ফোন কেটে দিলে শ্রীমন্তী ভীষণভাবে কনফিউজড হয়ে গেল। সূর্য অয়নের প্রাণ নেওয়ার হুমকি দিয়েছিল। হে ভগবান, অয়ন কোনো বিপদে পড়ল না তো? সূর্যকে বোঝা মুশকিল। না না, আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। শ্রীমন্তী নিজের মনে কথাগুলো বলে রেডি হতে লাগলো। যখন ওকে সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা থেকে দূরে সরানো হয়েছে তখনও ঘরে থেকে রেস্ট নেবে ভেবেছিল, কিন্তু এখনই আবার কি নতুন ঝামেলা। ও বাড়ি থেকে বেরোতেই ওর ফোনে একটা মেসেজ ঢুকলো, যদি 8 ঘন্টার মধ্যে এখানে না আসো তাহলে অয়নের বিপদ হবে, হয়তো প্রাণেও মারা যেতে পারে। মেসেজটা পড়ে শ্রীমন্তীর মুখ রাগে লাল হয়ে উঠল। ও নিজের মনে বিড়বিড় করে বলল, সূর্য, তোকে তো আমি দেখে নেব। সামান্য একটা ইঞ্জিনিয়ারদের টিম নিজের কবজায় রাখার জন্য কতটা নিচে নামতে পারিস তুই, তা আমি ভাবতেও পারি না। শ্রীমন্তী একটা ট্যাক্সি নিয়ে সোজা প্লাজা বারে চলে এলো। সামনেই সূর্য ড্রাইভারকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো ও। বারের ভেতর ঢুকে প্রাইভেট রুমের দরজার কাছে এসে ঠেলে ঢুকতেই দেখলো সূর্য আয়েশ করে সোফায় বসে রেড ওয়াইন খাচ্ছে। শ্রীমন্তী প্রচণ্ড রাগে সূর্যর কাছে এসে জিজ্ঞেস করলো, কেন আমাকে এখানে ডাকলি? কি উদ্দেশ্য তোর? শ্রীমন্তীর কথা শুনে সূর্য এমন ভাব করলো যেন ওর কোনো ভ্রুক্ষেপই নেই। ও ক্যাজুয়ালি বলল, বস এখানে। শ্রীমন্তীর সেই মুহূর্তে এতটাই ক্লান্ত লাগছিল যে সূর্যর কথা মতো ও বসে পড়ল। সূর্য একটা গোলাপি রঙের ড্রিঙ্ক শ্রীমন্তীর দিকে এগিয়ে দিল। শ্রীমন্তী এসবের মুডে ছিল না, তাই সে সোজাসুজি জিজ্ঞেস করলো, এসব না করে বল, কেন আমাকে এখানে ডেকেছিস? সূর্য সোজা হয়ে বসে শ্রীমন্তীর দিকে তাকিয়ে হেসে বলল, শ্রীমন্তী, আমি তোর কাজিন, তুই কি একটু ভালো করে কথা বলতে পারিস না আমার সাথে? শ্রীমন্তী সন্দেহের দৃষ্টিতে চেয়ে থাকলো সূর্যর দিকে। এই ছেলেটা অয়নের বিপদের কথা বলে ওকে ডেকে এনে হঠাৎ এত পোলাইট কেন হয়ে উঠল? নিজের এই শয়তান ভাইকে এত শান্তভাবে কথা বলতে বহু বছর পর দেখল শ্রীমন্তী। এরপর সূর্য বলল, দেখ, তোকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি অয়নকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আফটার অল, ও আমার চর মেরেছে, তাও সবার সামনে। শ্রীমন্তী সোজাসুজি সূর্যকে জিজ্ঞেস করলো, তাহলে তুই আমার কাছ থেকে কি চাস? সূর্য ওর হাতে ধরে থাকা ড্রিঙ্কসটা আবারও শ্রীমন্তীর দিকে বাড়িয়ে বলল, আমি চাই তুই অয়নকে একটু কন্ট্রোলে রাখ। ওর এমন উশৃঙ্খল ব্যবহার আমি আর টলারেট করবো না। আর আমাদের মধ্যে যা হয়েছে সেসব ভুলে যা শ্রীমন্তী। আফটার অল, আমরা তো ফ্যামিলি, আর ফ্যামিলির মধ্যে অশান্তি হলে ভালো লাগে না। কি ঠিক বলছি তো? সূর্যর কথায় শ্রীমন্তী একটু নরম হলো। তারপর সে সূর্যর ড্রিঙ্কসের গ্লাসের সাথে নিজের গ্লাসটা হালকা ঠেকিয়ে চিয়ার্স করে একটু চুমুক দিয়ে বলল, ঠিক আছে, আমি অয়নকে বলবো যাতে ও তোর সাথে কোনো ঝামেলা না করে, কিন্তু তুইও আজকের পর থেকে ওকে আর কোনো রকম ইনসাল্ট করতে পারবি না। আজ অফিসে তুই যেটা করেছিস সেটা তোর ভুল ছিল। শ্রীমন্তীর নিজের কথা শেষ হতেই একজন এসে ওর সামনে দাঁড়িয়ে বলল, ড্রিঙ্কস কেমন লাগলো সোনা? লোকটার গালের গভীর দাগ দেখে শ্রীমন্তী ভয় পেয়ে গেলেও তা লুকিয়ে ও সূর্যকে জিজ্ঞেস করল, এই লোকটা কে সূর্য? শ্রীমন্তী একরাশ ভরসা নিয়ে সূর্যর দিকে তাকিয়েছিল, কিন্তু সূর্য এবার সোফা ছেড়ে উঠে একটা বাঁকা হাসি নিয়ে শ্রীমন্তীর দিকে তাকিয়ে বলল, একে আমি তোর জন্য খুঁজে এনেছি শ্রীমন্তী। ওই অয়নের থেকে এ অনেক বেশি ভালো, বিশ্বাস কর। আর হ্যাঁ, বিছানাতেও তোকে স্যাটিসফাই করার ক্ষমতা রাখে। শ্রীমন্তী ইতিমধ্যেই বুঝে গিয়েছিল যে ও খুব খারাপভাবে ফেঁসে গেছে সূর্যর ভয়ঙ্কর জালে। ও হুঙ্কার দিয়ে বলে উঠল, সূর্য, তোর এত সাহস কিভাবে হলো? কথাটা বলে শ্রীমন্তী রাগে সূর্যর কলার ধরতে এক পা বাড়াতেই ওর মাথাটা দুলে উঠল। ও হাঁপাতে হাঁপাতে বলল, তুই আমার সাথে এটা করতে পারলি সূর্য? দাদু যদি তোর এই নোংরা প্ল্যানটার কথা জানতে পারে না, তোকে কিন্তু শেষ করে ফেলবে। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চল সূর্য। শ্রীমন্তী চিৎকার করছিল, কিন্তু ওর এই ছটফটানিতে কেউ কোনো গুরুত্ব দিল না, না সূর্য না ভিকি, দুজনের কেউ না। আসলে সূর্য শ্রীমন্তীকে দেওয়া ড্রিঙ্কটাতে ড্রাগস মেশানো ছিল। এই ড্রিঙ্কটার কথাই সূর্য ভিকিকে বলেছিল। এক চুমুক দেওয়ার পর থেকেই শ্রীমন্তীর মাথা ঘুরতে শুরু করেছিল। ওর অবস্থা দেখে সূর্য আর ভিকি দুজনেই খুব হাসছিল। এরপর সূর্য দরজার কাছে গিয়ে বলল, ওকে ভিকি ভাই, আমি চললাম, আপনি মজা করুন এখন। সূর্যকে বিদায় দিয়েই ভিকি শ্রীমন্তীকে দেখে বলল, আমার সোনা, আই এম কামিং ডার্লিং। কথাটা বলেই ভিকি একটা লালসা ভরা হাসি ছুড়ল শ্রীমন্তীর দিকে। ঝাপসা চোখে শ্রীমন্তী একটা পেশিবহুল লম্বা চওড়া লোককে
ওর দিকে এগিয়ে আসতে দেখল। কি হবে এরপর? শ্রীমন্তীর বাঁচার কি আর কোনো উপায় থাকবে, নাকি শ্রীমন্তী সহ্য করবে সবটা? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি।